इस बार मैं दावे से कहता हूं, ये पत्रकार भी मेरा दावा लिख ले, मैं बंगाल की जनता को कहता हूं, मेरे राजनीतिक अनुभव के आधार पर कहता हूं, इस बार बंगाल में बीजेपी की सरकार बनना पक्का है। कई जिले ऐसे होंगे जहां से टीएमसी का एक भी एमएलए चुनेगा नहीं, एक भी एमएलए नहीं आएगा। পশ্চিমবঙ্গের সরকার বিজেপি গড়বে কি গড়বে না সেটা তো অতি অবশ্যই ভবিষ্যৎ বলবে, কিন্তু এইবার প্রধানমন্ত্রী যেভাবে নিজের রাজনৈতিক অনুভবের কথা বুক ঠুকে প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে, এমন কি যে মিডিয়া পার্সন রেজাল্ট আউটের পর মোদিকেই প্রশ্ন করবে, ঘিরবে যে কোথায় গেল আপনার রাজনৈতিক এক্সপিরিয়েন্স, তাদের কাছে দাওয়া ঠুকে এটা বললেন যে এইবার বিজেপি সরকার গড়ছে। কিন্তু ইম্পর্টেন্ট লাইন এটা ছিল যে বেশ কিছু এমন জেলা হবে যেখানে তৃণমূল কংগ্রেসের এমএলএরা নিজের খাতা খুলতে পারবে না। ভাই, এটা তো আমি গ্রাউন্ড রিয়ালিটি আপনাদেরকে বলতে পারবো যে সত্যিই বেশ কিছু এমন জেলা রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। তার মানে আমি যদি এক্সাম্পল আপনাদের সামনে বলে থাকি তো নর্থ সাইড থেকে আপনারা দেখতে লাগুন, নর্থের দিকে এত ক্রেজ, এত ভিড়, শুধুমাত্র তাই না, নর্থ আর জঙ্গল মহলের রেজাল্ট আপনাদেরকে চমকে দেবে। পুরুলিয়া থেকে ঝাড়গ্রামে এত লোকের সমাবেশ ঘটছে যে বিজেপির সভাতে যাব, ক্রেজ দেখা যাচ্ছে। আর শুধু তাই নয়, সাউথ বেঙ্গলে পর্যন্ত ফাইট চলছে, তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির নেক টু নেক ফাইট চলছে। তো এই যে পুরো ম্যাপ যখন আমরা ওয়েস্ট বেঙ্গলের ফেলছি, তখন নর্থ থেকে সাউথ পর্যন্ত যে ক্রেজ, যে লেহার একটা দেখা যাচ্ছে, এটাই কোথাও না কোথাও বলা হয় যে রাজনৈতিক হাওয়ার পরিবর্তন কোন মুখী হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী যখন দাবা ঠুকে এটা বলছেন, মিডিয়া পার্সনকে এটা বলছেন, যারা খবর করবে তাদেরকে বলছেন ভাই তোমরা লেখো যে এইবার এমন বেশ কিছু জেলা হবে যে জেলায় তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলি 2023 সালে যখন ছত্তিশগড়ে ইলেকশন ছিল, তখনও প্রধানমন্ত্রী সেখানে লাস্ট সভা করতে গিয়ে, ইলেকশনের আগে লাস্ট সভা করতে গিয়ে দাবা ঠুকে বলেছিলেন যে আমি আমার রাজনৈতিক এক্সপিরিয়েন্সে আপনাদের সাথে এক্ষুনি বলে দিচ্ছি, মানে আজকে আমি এখানে, ছত্তিশগড়ের প্রধানমন্ত্রী বলছেন যে আজকে আমি এখানে সভা করতে আসিনি, আজকে আমি এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাতে এসেছি যে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন উনি শপথ নেবেন, বিজেপি থেকে শপথ নেওয়া হবে ছত্তিশগড়ে এবং আপনারা সেই শপথে উপস্থিত হবেন, এমনটা দাওয়া ঠুকে বলা হয়েছিল। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ছত্তিশগড়ে ভূপেশ বঘেল, যিনি নিজে সিএম ছিলেন, এত দাপট রয়েছে, তিনি নিজে পর্যন্ত হেরে গেলেন। সেই ছত্তিশগড় যার মানে এক্সপেকটেশন ছিল না। রাজস্থানে আপনারা বলতে পারেন যে আমরা মানে প্রেডিক্ট করছিলাম যে কি হতে পারে, সাফ হয়ে যেতে পারে বিজেপি। ইনফ্যাক্ট আমাদের মধ্যপ্রদেশকে নিয়ে এক্সপেকটেশন ছিল যে এজে হয়তো বিজেপি বেরিয়ে যাবে। ছত্তিশগড় তো কনফার্ম ছিল যে বিজেপি হারবে, এরকম পরিস্থিতি। সেখানে প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছিলেন যে এটা আমার রাজনৈতিক দাবা, যে আমি এখানে সভা করতে আসিনি, আমন্ত্রণ জানাতে এসেছি, কারণ বিজেপির মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে। তো এক্সপিরিয়েন্স কথা বলে, এখানে আমি এটা বলছি না দেখুন ভবিষ্যৎবাণী করেছে, না, এখানে একজন রাজনৈতিক নেতার এক্সপিরিয়েন্স কথা বলে, তিনি মানুষের পালস বুঝতে পারছেন, তিনি এরিয়ার হাওয়া বুঝতে পারছেন, মানুষ কি চায় সেটা বুঝতে পারছেন। আর আজ আপনারা অলরেডি দেখতে পাচ্ছি যে লাস্ট 20 ঘন্টা তল্লাশির পর ইডি বেরিয়ে এলেন শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি থেকে। সেই শান্তনু সিনহা বিশ্বাস, যার কথা মানে আমি যদি আপনাদের সামনে বলে থাকি তো এরম শোনা যায় যে ইনি মমতা ব্যানার্জিকে মা বলতেন, মা মানে কতটা ক্লোজ ব্যক্তি, যার বাড়িতে ইডি 20 ঘন্টা তল্লাশি করছেন, যে ব্যক্তি কালীঘাটের ওসি ছিলেন। এবং এমনটা শোনা যায়, বেশ কিছু এক্সপিরিয়েন্স মানুষের কাছে এটা শোনা যায়, বেশ কিছু বয়স্ক লোকের কাছে শোনা যায় যে মমতা ব্যানার্জিকে মা বলতে বলতে ইনি ওসি থেকে ডিসিপি যাত্রা মানে পথ চলা শুরু করে দিয়েছিলেন। তো সেই মমতা ব্যানার্জির ডান হাতের বাড়িতে, আমরা যদি এইভাবে দেখি ব্যাপারটাকে, ডান হাতের বাড়িতে ইডি 20 ঘন্টা তল্লাশি করার পর ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল এবং বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করার পর এখন অলরেডি দাবি ঠোকা হচ্ছে এটা যে 1100 কোটি টাকার দুর্নীতি গন্ধ পাওয়া গেছে এই শান্তনু সিনহা বিশ্বাস সহ ওই যে ব্যবসাদার রয়েছে জয় কামদার, তার সাথে 1100 কোটি টাকার দুর্নীতির সম্পর্ক রয়েছে। যত টাইম যাবে, ধরুন কাল রাত্রে ইডি তল্লাশি করে বেরিয়েছেন, আরও ইমেজ আপনাদের সামনে ক্লিয়ার হবে, কিন্তু ছোট্ট করে আমি আপনাদেরকে ইনপুট দিয়ে দিই যে ইডি তল্লাশির পর কি জানা গেছে। তো জানিয়ে দিই আপনাদেরকে, এটা গল্প হচ্ছে সেই সোনা পাপ্পু থেকে, যে সোনা পাপ্পু নাম করা কুখ্যাত অপরাধী বিশ্বজিৎ পোদ্দার
ওরফে বিশ্বজিৎ পোদ্দার এনার নাম, ইনি গোটা কলকাতায় বিরাট অপরাধমূলক চেন চালাতেন এবং যার জন্য গোটা কলকাতাবাসী কিন্তু কোথাও না কোথাও ফ্রাস্ট্রেটেড। এনার এত দুর্নীতি, তোলাবাজি, জমি দখল আর বলতে পারেন প্রমোটারিংয়ের ব্যবসা, সব সময় টাকা তুলে কালো টাকাকে ইনি টাকা তুলতেন আর এই যে দাপুটের নেতা রয়েছেন, প্রভাবশালী ব্যবসাদার রয়েছেন, তাদের কাছে সেই কালো টাকা সাদা করানোর কাজ করতেন। ভাবুন যে প্রভাবশালীর সাথে কুখ্যাত অপরাধীর কতটা মধুর সম্পর্ক, যেখান থেকে গন্ধ পাওয়া যাচ্ছে 1100 কোটি টাকার দুর্নীতি। এটা বিরাট বড় ব্যাপার, যেটা কিন্তু ইডি অলরেডি ধরে ফেলেছেন যে সোনা পাপ্পু যে এত বড় সিন্ডিকেট রাজ চালাতো কলকাতায়, সে তার কালো টাকা সাদা করতো এই কুখ্যাত ব্যবসাদার। এবার তো কুখ্যাত ব্যবসাদার হয়ে গেছে, আর তো ভালো ব্যবসাদার নেই। এই কুখ্যাত ব্যবসাদার জয় কামদার, যিনি সান এন্টারপ্রাইজ ম্যানেজিং ডিরেক্টর, যার বেহালার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই বাজেয়াপ্ত করা হয়েছে। এনার বাড়িতে তল্লাশিতে গিয়ে টাকা উদ্ধার হয়েছে, ইডি জানিয়েছেন। এবং এনার সাথে এরকম সম্পর্ক পাওয়া যাচ্ছে যে কালো টাকা সাদা করার কাজ করতেন, সেই টাকা পৌঁছে যেত শান্তনু সিনহা বিশ্বাসের কাছে। এবং ওনার বাড়ি থেকে যখন নথিপত্র বিভিন্ন বাজেয়াপ্ত করা হয়, তখন এমন বেশ কিছু প্রপার্টি এমন পাওয়া গেছে যার কোনো হিসাবে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি বর্তমানে কলকাতার ডিসিপি রয়েছেন এবং রাজ্য পুলিশ কল্যাণ কমিটির নোডাল অফিসার, ওনার কাছ থেকে কিন্তু সঠিকভাবে সম্পত্তি ঠিকঠাক মেলেনি, নথি তথ্য কিছুই মেলেনি। আর ইনফ্যাক্ট ওই যে 1100 কোটি টাকার দুর্নীতি, এই পুরো সোনা পাপ্পু থেকে শুরু করে জয় কামদার ব্যবসাদার এবং শান্তনু সিনহা বিশ্বাসের কাছেই গোল গোল ঘুরছে। এবং খুব শীঘ্রই এই যে বড় ভান্ডা একটা ফাঁস হতে চলেছে, সেটা শুধু সময়ের অপেক্ষা। এবং আপনারা এটাও বলতে পারেন যে 20 ঘন্টা তল্লাশি করা হলো কার কাছে, যে একটা সময় কালীঘাট থানায় দাপট দেখাতেন শান্তনু সিনহা বিশ্বাস, যিনি মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ, মমতা ব্যানার্জিকে মা ছাড়া নাকি কথা বলেন না, তার বাড়িতে ইডি ঢুকে পড়েছে। এটা কিন্তু নিজের মধ্যেই একটা বিরাট বড় ব্যাপার। শুধু তাই নয়, আপনাদেরকে আরও বড় খবর দিই, আইপ্যাক তো অলরেডি নিজের বড়িয়া বিস্তার যাকে বলা হয়, বস্তা কাপড় ব্যাগ ম্যাগ গুছিয়ে ক্লোজ তো করে দিয়েছে। কিন্তু তারই মধ্যে বড় খবর আসছে যে আজকে, অর্থাৎ আজ সোমবার দিন, আইপ্যাকের ডিরেক্টরেট, যার নাম হচ্ছে ঋষি রাজ সিংহ, তাকে তলব করা হয়েছে দিল্লিতে। কেন্দ্রীয় সংস্থার দপ্তর, সদর দপ্তরে তলব করা হয়েছে। সেখানে ওই একই মামলা, সেটা হচ্ছে কয়লা পাচার। অর্থাৎ পুরো র্যাকেট কলকাতায় ধরা পড়েছে। এবার আমরা শুধু এক্সপেকটেশন রাখবো যে ইডি সঠিকভাবে যেন তদন্ত করে আমাদের সামনে পুরো ইমেজ যেন ক্লিয়ার হয়ে যায়। কারণ এই যে আইপ্যাকের ডিরেক্টরেটকে হঠাৎ দিল্লিতে তলব, এই সেই ঋষিরাজ, যিনি আইআইটি কানপুর এবং প্রতীক জৈনের ভালো বন্ধু, এবং প্রতীক জৈন এবং ঋষিরাজকে তলব করা হয়েছিল এর আগেও দিল্লিতে, যারা দিল্লি হাইকোর্ট থেকে পারমিশন বার করার চেষ্টা করেছিলেন যে এখন ইলেকশন টাইম, আমাদেরকে যেন তলব না করা হয়। তো সেই ঋষিরাজকে অলরেডি দিল্লিতে তলব করা হয়েছে, যেখানে প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকেও দিল্লিতে অলরেডি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপরের এই তলব যথেষ্ট মিনিংফুল। এবং এখানে পিএমএল এর অধীনে এই মামলা যেটি চলছে, কয়লা পাচারের মামলা, সেখানে পিএমএলএ মামলার অ্যাক্টের অধীনে এনাকে তলব করা হয়েছে এবং দিল্লিতে গিয়ে জবাবদিহি করতে হবে। যদি কোনো উত্তরে অসঙ্গতি মেলে, তারপরের স্টেপ কি হতে পারে ইডির দিক থেকে আপনারা জানেন যে কতটা কড়া সংস্থা হচ্ছে এই ইডি, যার খপ্পরে একবার যদি পড়া যায় এবং ওনার জাল থেকে বেরোনো অত্যন্ত ডিফিকাল্ট। কারণ ইডি এমনই এক সংস্থা যা মানি লন্ডারিং ম্যাটার ডিল করে, অর্থাৎ যে মানি, টাকা পয়সার হিসাব আপনাদেরকে সবসময় ডায়েরি মেনটেন করতে হবে, খাতা মেনটেন করতে হবে, মেসেজ, ইমেল, ফোনপে, বিভিন্ন মাধ্যমে আপনারা টাকা লিখে রাখবেন না। যখন অত বড় র্যাকেট চালাচ্ছেন, তো আপনারা তো কাউকে ভরসা করতে পারবেন না। বিষয়টা বুঝুন, একে অপরকে তো ভরসা হবে না, সবাই তো চোর, তো চোররা তো নিজেদের হিসাব লিখে রাখবে। তো ইডির কাছে যেমন ধরা সহজ, তেমনই প্রমাণ পাওয়াও সহজ। সেই কারণে ইডি যখনই কারোর বাড়িতে তল্লাশিতে যায়, তখনই ওই লাল ডায়েরি, সবুজ ডায়েরি, নীল ডায়েরি, এই সমস্ত ডায়েরির খোঁজ করতে শুরু করেন। কারণ ডায়েরিতে তো দীপক অধিকারীরও হিসাবের টাকা ভাই লেখাই ছিল, যার তথ্য আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখেওছেন। সেই ডায়েরির পেজের ছবি যথেষ্ট ভাইরাল হয়েছিল, মোবাইল রিচার্জ এবং এই দীপক অধিকারীর ডায়েরি, নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে। তো এই যে ইডির তল্লাশি যেটা চলছে, আমরা যথেষ্ট আশাবাদী যে গোটা কলকাতায় একটা যে সিন্ডিকেট রাজ চলছে, যার জন্য অনেকে ফ্রাস্ট্রেটেড। অনেকে বলেন যে আমরা বাইরে থাকি, আমাদের বাড়ি দখল করে নিচ্ছে, প্রমোটাররা বাড়ি জোর করে কম টাকায় আমাদের কাছ থেকে নিয়ে ওখানে বিল্ডিং ঠোকার চেষ্টা করছে। এই যে একটা সিন্ডিকেট রাজ চলছে, সেখান থেকে মুক্তি পেতেই আমরা আশাবাদী যে ইডির সঠিক তদন্তে 1100 কোটি টাকার দুর্নীতির গন্ধ পাওয়া গেছে এই শান্তনু সিনহা
বিশ্বাস এবং ব্যবসাদার জয় কামদারের কাছ থেকে। তদন্ত কোন দিকে যায় সেদিকে অতি অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু আপাততর জন্য আরো বড় খবর হচ্ছে যে এইবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরো বড় স্টেপ নিয়েছেন, আরো বড় নির্দেশিকা দিয়েছেন, সেটা হচ্ছে ভোট চুরি এবং ভিড়কে কন্ট্রোল করার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন হবে। আই রিপিট, 2 স্টেপ ভেরিফিকেশন আপনাদেরকে করতে হবে, অর্থাৎ ভোটারদেরকে যাচাই করার জন্য 2টি স্টেপে ভেরিফিকেশন করা হবে, যাতে কোনোভাবেই ভুয়ো ভোটাররা যাতে ভুতুড়ে ভোটাররা যাতে ভোট না দিতে পারে সেটাকে রুখতে এইবার রাজ্যের নির্বাচন কমিশনের দিক থেকে, সিইওর দিক থেকে বড় নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এই 2 স্টেপ ভেরিফিকেশনে ফার্স্ট কেন্দ্রীয় জওয়ান যারা থাকবেন ওনাদের কাছে ভোটারকে ফার্স্টেই আপনাদের আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, ভোটার কার্ড দেখাতে হবে। ওনারা আপনাদের নাম দেখবেন, প্রয়োজনে আপনার বাবার নাম মায়ের নামও জিজ্ঞেস করতে পারেন। জিজ্ঞাসাবাদ করার পর সেটা চলে যাবে বিএলওর কাছে। এর আগে কিন্তু কোনো দিন এটা হয়নি যে বিএলও নিজে উপস্থিত থেকেছেন ভোটের টাইমে। এইবার কিন্তু এটা নজিরবিহীন ঘটনা যে বিএলও নিজে উপস্থিত থাকবেন এবং সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনে বিএলও যখন আপনার ভোটার কার্ড দেখবেন এবং বিএলও যখন কনফার্ম করবেন যে হ্যাঁ এটা আমাদেরই এলাকার ভোটার, একে আমরা চিনি, ইনি সেই ব্যক্তি, মানে বিএলওকে কনফার্ম করতে হবে, তারপর সেই ব্যক্তি ভোট দিতে পারবে। এবং এটাকেই বলা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। কারণ ভোট চুরি নিয়ে, ভুতুড়ে ভোট নিয়ে অলরেডি পশ্চিমবঙ্গের ভীষণ নাম খারাপ। তারপর এসআইআর মাধ্যমে এত ভুয়ো ভোটার অলরেডি ধরা পড়েছে যে এইবার নির্বাচন কমিশন কোনো রকম রিস্ক নিতে চাইছেন না। অলরেডি ব্যালট নিয়ে পর্যন্ত এত ঝামেলা চলছে যে তারা প্রপারভাবে সিলও করছে না। তাই ভোটারদেরকে নিয়ে হঠাৎ করে ভয়ঙ্কর ভিড় হয়ে গেল, ভিড়কে ফাঁকা করতে হবে বলে ধার ভোট নিতে লাগো, এমন কোনো তাড়াহুড়ো করা যাবে না। 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমেই ভোটারকে যেতে হবে, ভোট দিতে হবে এবং যার মাধ্যমে জাল ভোট রোখার জন্য এরকম স্টেপ নেওয়া হচ্ছে। তাছাড়া এই প্রথম দফায় যে ইলেকশন রয়েছে তার সাইলেন্স পিরিয়ড স্টার্ট হচ্ছে 21 এপ্রিল থেকে 27 এপ্রিল সন্ধে 6টা পর্যন্ত, অর্থাৎ 21 এপ্রিল সন্ধে 6টা থেকে 27 এপ্রিল সন্ধে 6টা পর্যন্ত, যেখানে কমিশন এটাও জানিয়ে দিয়েছেন যে বুথের 100 মিটার এলাকার মধ্যে 163 বিএনএসএস লাগু থাকবে, যেটা কি আগে 144 ছিল, সেটাই এখন হচ্ছে বিএনএসএস 163। অর্থাৎ 100 মিটারের মধ্যে কোনো গ্যাদার করা যাবে না, 5 জন ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে গল্প গুজব করতে পারবে না, কোনো কিছু করা যাবে না, সেটা পুরোপুরি সিকিওর রাখারই ব্যবস্থা করা হচ্ছে। যে বুথ কেন্দ্রের 100 মিটারের মধ্যে বিএনএসএস 163 ধারা লাগু থাকবে। এখন আমরা এক্সপেকটেশন এটাই রাখবো যে কমিশনের দিক থেকে তো যথেষ্ট সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই সিদ্ধান্ত এবং এত যে কিছু করা হচ্ছে ভোটাররা যাতে সুস্থভাবে ভোট দিতে পারে, আমরা আশাবাদী যে ভোটাররা সত্যি সুস্থভাবে ভোট দিতে পারবে। তার জন্য এটাই বলবো, নিজেদের অধিকার প্রয়োগ করুন, ভোট দিন। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।